আজকে আমরা দেখব হলো হচ্ছে চ্যাপ্টার 9 ফিজিক্স সেকেন্ড পেপারের পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। প্রথমে আমরা পরমাণুর মডেল সম্পর্কে জানি যে পদার্থের মডেল হলো হচ্ছে তিন রকমের, তিনটা ধারণা হলো হচ্ছে দেওয়া হয়। তো আমাদের বইতে তিন ধরনেরই আছে। সেটা হলো হচ্ছে থমসনের পরমাণু মডেল, তারপরে রাদারফোর্ডের পরমাণু মডেল, আর হলো হচ্ছে বোরের পরমাণু মডেল। তো দেখা যায় যে 1898 সালে হলো হচ্ছে বিজ্ঞানী জে থমসন হলো হচ্ছে একটা পরমাণু মডেলের ধারণা দেয়। সেটাকে হলো হচ্ছে পুডিংয়ের ন্যায় আচরণ করে, বা হলো হচ্ছে তরমুজের মতো বলতে পারি আমরা। এটা কেন? কারণ হলো হচ্ছে তিনি ধারণা করেন যে হলো হচ্ছে পরমাণু একটা ছোট হলো হচ্ছে কণা, যেখানে যার ভিতরে হলো হচ্ছে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান হলো হচ্ছে ছড়ায় ছিটায় থাকে, এবং এই নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আধানের মধ্যে হলো হচ্ছে ইলেকট্রনগুলো ছড়ায় ছিটায় থাকে। তো যেমন হলো হচ্ছে তরমুজের মধ্যে বিচি থাকে, ঠিক সেমভাবে বা পুডিংয়ের মধ্যে যেমন আমার হলো হচ্ছে চিনি বা হলো হচ্ছে শিরাটা কীরকমভাবে আছে, এইভাবে হলো হচ্ছে আমরা থমসন হলো হচ্ছে প্রথম হলো হচ্ছে পরমাণু মডেলের ধারণা দেয়। এরপরে রাদারফোর্ড হলো হচ্ছে 1903 সালে হলো হচ্ছে একটা ধারণা দেয় যে না, পরমাণু মডেল হলো হচ্ছে এরকম না, কারণ তার মডেল অনুযায়ী হলো হচ্ছে পরমাণু হলো হচ্ছে সৌরজগতের ন্যায়। কারণ তিনি একটা পরীক্ষা করেন, যেটাকে আমরা পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল পরীক্ষা পড়ি। সেখানে হলো হচ্ছে তিনি ব্যাখ্যা করেন যে আলফা কণা, তিনি হলো হচ্ছে একটা আলফা কণা বিচ্ছুরণ করে একটা পরমাণুর মধ্য দিয়ে, তার স্বর্ণের পাত ভেদ করে। সেটা হলো হচ্ছে আমার হলো হচ্ছে এখানে একটা জিঙ্ক সালফেটের একটা পর্দা ছিল। সেই জিঙ্ক সালফেটের পর্দা থেকে হলো হচ্ছে আমার যখন আলফা কণাটা যায়, তখন হলো হচ্ছে স্বর্ণের পাত ভেদ করে কিছু পরিমাণ আলফা কণা হলো হচ্ছে সরলরৈখিকভাবে যায়। তো তিনি মনে করেন যে নিউক্লিয়াসের বেশিরভাগ অংশই হলো হচ্ছে ফাঁকা জায়গা, আর যেই অংশটা হলো হচ্ছে পূর্ণ, সেই যে জায়গাটাতে হলো হচ্ছে ইলেকট্রন থাকে, হলো হচ্ছে সেই কিছু অংশ হলো হচ্ছে ফেরত আসে এবং কিছু অংশ হলো হচ্ছে বেঁকে যায়। তো উনি মনে করেন যে না, নিউক্লিয়াসের পরমাণুর একটা ছোট্ট অবস্থা হলো হচ্ছে নিউক্লিয়াস থাকে এবং তার বেশিরভাগ অংশই ফাঁকা। তো তিনি এই পরীক্ষাটার মাধ্যমে অনেক ফেমাস হয়ে ওঠেন, এবং তার এই মডেলের মাধ্যমে আমরা জানতে পারি যে পরমাণুর ভিতরে নিউক্লিয়াস হলো হচ্ছে আমার নিউক্লিয়াস আকারে থাকে। তো তিনি এই ধারণা তিনটা ব্যাখ্যা হিসেবে লেখেন যে হলো হচ্ছে বেশিরভাগ আলফা কণাই হলো সোজা চলে যায় এবং কিছু আলফা কণা হলো বেঁকে যায়। এগুলো হলো হচ্ছে নিউক্লিয়াসের সাথে ধাক্কা খেয়ে বেঁকে যায়, আর তা হলো হচ্ছে অতি নগণ্য আলফা কণাই হলো হচ্ছে ফিরে আসে। এই অতি সামান্য জায়গায় হলো হচ্ছে বেশিরভাগ অঞ্চল ফাঁকা যায়, ফাঁকা বলে হলো ধারণা দেন। আর এখান থেকে আমরা ধারণা পাই যে পরমাণুর নিউক্লিয়াস হলো হচ্ছে একদম পুরো অতি ক্ষুদ্র জায়গা নিয়ে থাকে, অতি ক্ষুদ্র জায়গা নিয়ে থাকে। তো তিনি এই মডেলটাকে সৌরজগতের মতো তুলনা করেন। তো আমরা ক্লাস 9-10 হলো হচ্ছে সৌরজগতের মডেলের সীমাবদ্ধতা, ইভেন আমরা কেমিস্ট্রিতেও হলো হচ্ছে চ্যাপ্টার 2-তে হলো হচ্ছে আমরা হলো দেখছি যে পরমাণু মডেলে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তো এরপরে হলো হচ্ছে বোর তার স্টুডেন্ট ছিলেন, তিনি 1913 সালে একটা ধারণা দেন যে না, পরমাণু মডেল হলো হচ্ছে সৌরজগতের মতো আচরণ করে না, নিউক্লিয়াস থাকে। এবং তিনি খুব সুন্দরভাবে হলো হচ্ছে আমার পরমাণু মডেলে পরমাণুতে যে চারপাশে হলো ইলেকট্রন কক্ষপথে ঘোরে, সেই কক্ষপথের ধারণা দেন। এবং তিনি এই ধারণার মাধ্যমে হলো হচ্ছে পরমাণুর একটা সঠিক ব্যাখ্যা হলো উপস্থাপন করতে পারেন। তো পরমাণু মডেলের হলো হচ্ছে আমরা এখানে দেখতে পাই যে ইলেকট্রন কক্ষপথে থাকা অবস্থায় শক্তি শোষণ বা বিকিরণ করে না, তা এটা হলো হচ্ছে তা যখন সে আমরা যদি দেখি যে একটা পরমাণুতে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন দানও করতেছে না বা গ্রহণও করতেছে না। বা দান মানে কি, যে আমাকে ইলেকট্রন বের করতে হবে পরমাণু কক্ষপথ থেকে। তো বের করতে গেলে আমাকে অবশ্যই শক্তি দেওয়া লাগবে, কিন্তু যদি আমরা শক্তি না দেই তাহলে হলো হচ্ছে ইলেকট্রন যেই কক্ষপথে ছিল সেই কক্ষপথেই থাকবে। তো তিনি এই ব্যাখ্যা বলেন যে ইলেকট্রন কক্ষপথে থাকা অবস্থায় শক্তি শোষণ বা বিকিরণ করে না। তারপরে তিনি আরেকটা ধারণা দেন কৌণিক ভরবেগের। তো কৌণিক ভরবেগের আমরা এখানে দেখতে পাচ্ছি যে কৌণিক ভরবেগের ফর্মুলা দেন একটা, এটা হলো হচ্ছে এল দিয়ে আমরা কৌণিক ভরবেগকে প্রকাশ করি। এটা হলো হচ্ছে এল এম ভি আর এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। এখানে এন হলো কক্ষপথ সংখ্যা, কোন কক্ষপথে আছে। এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, সেটা হলো 6.626 ইন্টু 10⁻³ জুল। আর হলো হচ্ছে ইলেকট্রনের ভর, এম হলো হচ্ছে ইলেকট্রনের ভর, সেটা হলো 9.11 ইন্টু 10⁻³ কেজি। আর তারপরে হলো হচ্ছে আর হলো হচ্ছে পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ। তো এটা দ্বারা আমরা হলো হচ্ছে একটা ফর্মুলা বলতে পারি, যেটা দিয়ে আমরা কৌণিক ভরবেগ বের করতে পারি একটা পরমাণুর কক্ষপথে কোথায় অবস্থান করছে তার ভিত্তিতে।
তারপরে তিনি বলেন যে ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করে এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায়। তো ইলেকট্রন শক্তি বিকিরণ বা শোষণ করে, এটা আমরা এই যে মাত্রই বললাম যে হলো যে যখন আমরা ইলেকট্রনকে বের করতে যাব তখন বাইরে থেকে অবশ্যই শক্তি দেওয়ার প্রয়োজন হবে। তো এই বাইরে থেকে শক্তি দেওয়া মানে কি, ইলেকট্রন পরমাণুটা কি করবে, ইলেকট্রন শোষণ করবে। এই কতটুকু শোষণ করবে সেই শক্তিটা হলো হচ্ছে E = hf। এইচ হলো হচ্ছে আমার প্লাঙ্কের ধ্রুবক, আর হলো হচ্ছে আমার এফ হলো হচ্ছে কম্পাঙ্ক। এই সূত্রটা মেইনলি হলো হচ্ছে প্লাঙ্কের সূত্র। তো আমরা এখানে হলো হচ্ছে দেখতে পাই। তারপরে আমরা আরেকটা জিনিস একটু ক্লিয়ার হয়নি, সেটা হলো হচ্ছে ভর সংখ্যা। তো মৌলের ভর সংখ্যা জিনিসটা কি, আমরা যদি খেয়াল করি ভালো মতো যে মৌলের যখন আমাদের আমরা পর্যায় সারণী দেখতে পাই, পর্যায় সারণীতে হলো হচ্ছে মৌলগুলো যখন লেখা হয়, মৌলগুলোর উপরে এই যে এখানে যে এটা থাকে, এটা হলো হচ্ছে ভর সংখ্যা লেখা থাকে। আর নিচের বাম পাশে যেটা লেখা থাকে সেটা হলো হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। আর আমরা এটাও জানি যে ভর সংখ্যা হলো হচ্ছে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা যোগফল। আমরা বোরোর পরমাণু মডেলে জানি যে নিউক্লিয়াসের ভিতরে হলো হচ্ছে প্রোটন এবং নিউট্রন দুইটা জিনিস থাকে, এই দুইটা কণা থাকে, এই দুইটা কণার যোগফলই হলো তার ভর সংখ্যা। ইলেকট্রনের ভর অতি নগণ্য হয়, আমরা এটাকে কাউন্ট করি না পরমাণুর সেক্ষেত্রে। তো নিউট্রনকে যদি আমরা আলাদা করি তাহলে পাই ভর সংখ্যা মাইনাস হলো হচ্ছে প্রোটন। আর নিউক্লিয়াসের ব্যাসার্ধ, এটা তোমাদের ফর্মুলা হলো হচ্ছে r = r0 √3 √a। এটা হলো তোমার বইতে এভাবে লেখা আছে, r0 হলো হচ্ছে a⁻1/3। তো আমরা সূচক ও লগারিদমে দেখছি যে যখন রুট আকারে লেখা হয় তখন এটাকে আমরা পাওয়ারে 1 আকারে লিখতে পারি। আচ্ছা, তারপরে আসি হলো হচ্ছে আমার এখানে কেন্দ্রমুখী বল এবং বিমুখী বল বলে একটা কথা আছে। তো কেন্দ্রমুখী বল আর বিমুখী বল জিনিসটা কি, কেন্দ্রমুখী বল হলো হচ্ছে আমরা বড় পরমাণু মডেলে তিনি বলেন যে ইলেকট্রন হলো হচ্ছে কক্ষপথে থাকে, এটা হলো ইলেকট্রন যে পরমাণুর কক্ষপথে থাকে সেটা হলো হচ্ছে কেন্দ্রমুখী বল এবং বিমুখী বলের কারণে একসাথে থাকে। এর ফলে তা হলো হচ্ছে ইলেকট্রন তার কক্ষপথে অবস্থান করে। তো আমরা মুখী বলের সূত্র হলো হচ্ছে F = mv²/r। আর বিমুখী বল হলো হচ্ছে স্থির তড়িৎ বলও বলা যায়, কারণ স্থির তড়িৎ বলও বলা যায়। তো এখানে আমরা স্থির তড়িৎ বলের ফর্মুলাটা দেখি 1/4π ε0 e² হলো হচ্ছে r²। তো এই দুটোকে পাশাপাশি লিখে আমরা একটা ফর্মুলা জেনারেট করি, সেটা হলো হচ্ছে আমার ইলেকট্রনের বেগ। তো এই ইলেকট্রনের বেগের ফর্মুলা হলো হচ্ছে আমার v = হলো হচ্ছে √4π ε0 mr। আর r হলো হচ্ছে n²h²e0/π m e²। তো এই দুটো ফর্মুলা অ্যাকচুয়ালি হলো তোমার বইতে দেওয়া আছে, আর এগুলো হলো হচ্ছে আমরা কিভাবে পাওয়া যায় সেটাও হলো হচ্ছে বইতে দেওয়া আছে। তুমি যদি ভালো মতো খেয়াল করো দেখবা যে হলো হচ্ছে বোরোর পরমাণু মডেলের পরের পৃষ্ঠাতে হলো হচ্ছে এই ব্যাখ্যাগুলো লেখা আছে। তো এখানে হলো হচ্ছে অ্যাপসিলন নটের মান হলো হচ্ছে 8.854 × 10⁻12। আর এটার একক হলো c² n পার ইনভার্স পার ইনভার্স 2। আর এখানে ই হলো হচ্ছে 1.6, যেটা হলো হচ্ছে আমার ইলেকট্রনের চার্জ, সেটা হলো 1.6 × 10⁻19। আর এই যে এখানে আমরা দেখো ভালো মতো খেয়াল করো যে এখানে যদি আমরা এন হলো হচ্ছে আমার আর হলো হচ্ছে আমার ইলেকট্রনের কক্ষপথ। তো কোন কক্ষপথে আছে সেই কক্ষপথের ব্যাসার্ধ বের করতে হলে যদি আমরা প্রথম কক্ষপথেরটা জানি, তাহলে কিন্তু আমরা পরের কক্ষপথগুলো শুধু এর সাথে 2 গুণ করবো, কারণ হলো হচ্ছে 2² করলেই আমরা এটা পেয়ে যাব। তো এইখানে আমরা যদি 1 বসায় কোনো একটা মান বের করি তাহলে কিন্তু এই জিনিসটা ইজিলি বের করা সম্ভব। তো আমার 1-এর জন্য আমি প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মানটা বের করে রাখছি, সেটা হচ্ছে 5.4 আই গেস × 10⁻11 মিটার। তো এটা হলো হচ্ছে আমরা লিখতে পারি। তারপরে হলো হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি। তো ইলেকট্রনের মোট শক্তি এর সূত্র হলো হচ্ছে E = -me⁴/8n² ε0² তো এই ফর্মুলাটাতে হলো হচ্ছে দেখো কক্ষপথের সংখ্যা কত হবে তার উপরে ডিপেন্ড করে যে ওইখানে আমার ইলেকট্রনের মোট শক্তি কত। তো এখানে আমার হলো হচ্ছে আবার এখানে আমি 1 বসাই যদি, তাহলে আমার একটা প্রথমটার জন্য মান পেয়ে যাবো। আর এখানে পরের বারগুলো হলো হচ্ছে এটার সাথে আমরা যদি দ্বিতীয় কক্ষপথ বের করতে চাই, এটার সাথে 2 গুণ করলেই হয়ে যাবে, এটার সাথে 3 গুণ করলে আমার হলো হচ্ছে পরেরটা বের হয়ে যাবে। তো আমি যদি হলো হচ্ছে প্রথমটার জন্য বের করে রাখি, এটা হলো হচ্ছে মাইনাস, দেখো পরীক্ষার সূত্রের মধ্যে একটা মাইনাস আছে, তো আমরা এখানে মাইনাস দিয়ে একটা ফর্মুলা -2.18 × 10⁻18। এটা হলো হচ্ছে প্রথম কক্ষপথের জন্য এটার মান। তারপরে আসি হলো হচ্ছে এইটুকু গেল। এরপরে হলো হচ্ছে আমাদের শক্তি স্তর। তো শক্তি স্তর আমরা জানি যে হলো হচ্ছে পরমাণুর বাইরে হলো হচ্ছে ইলেকট্রনগুলো যে কক্ষপথে চলাচল করে সেটাই হলো তার শক্তি স্তর। তারপরে
হলো হচ্ছে আমার এখানে হলো হচ্ছে হেনরি বেকেলের একটা পরীক্ষা আছে। হেনরি বেকেলের পরীক্ষায় হলো হচ্ছে সে দেখায় যে তেজস্ক্রিয় পরমাণুগুলো হলো হচ্ছে কিছু পরিমাণ তেজস্ক্রিয়তা যে দেখায় সেটা হলো হচ্ছে সে পরীক্ষার মাধ্যমে বের করে। তো এই যে এখানে তেজস্ক্রিয়তা যদি আমরা দেখি ইউরেনিয়াম বা আমাদের পরমাণু পর্যায় সারণীতে যে যতগুলো নিচের দিকের মৌল আছে তারা বেশিরভাগই হলো তেজস্ক্রিয়। তো এখানে যে ইউরেনিয়াম আছে সেই ইউরেনিয়াম হলো হচ্ছে 292 আই গেস, 292 ইউরেনিয়াম, 235 আর হলো হচ্ছে 92 হলো এর পারমাণবিক সংখ্যা। তো একটা ইউরেনিয়ামের ভিতর থেকে যখন তেজস্ক্রিয় রশ্মি বের হয় এটা হলো হচ্ছে আলফা রশ্মি নির্গত করে। সেই আলফা রশ্মি যদি একটা প্লেটে পড়ে সেই প্লেটটা হলো হচ্ছে একটা ফটোগ্রাফিক প্লেট। এই প্লেটে পড়লে এটা হলো হচ্ছে কালচে কালচে হলো হচ্ছে রং, বা আমরা ওই যে যদি আমরা দূর থেকে হলো হচ্ছে কাগজ পোড়াই, মানে কাগজকে দূর থেকে তাপ দিই তাহলে কি কাগজটা কালো হয়ে যায়। ঠিক সেম ওয়েতে আমার হলো হচ্ছে এই ইউরেনিয়াম থেকে হলো হচ্ছে কিছু পরিমাণ হলো হচ্ছে আলফা কণা নিঃসৃত হয়ে এই ফটোগ্রাফিক প্লেটকে হলো হচ্ছে কালচে করে দিচ্ছিল। তো তিনি এই পরীক্ষার মাধ্যমে দেখান যে হলো হচ্ছে একটা অস্থায়ী নিউক্লিয়াস হলো হচ্ছে স্থায়ী নিউক্লিয়াসে পরিণত হতে পারে। মানে হলো হচ্ছে একটা ইউরেনিয়াম এই আলফা কণা নিঃসরণ করে সে হলো হচ্ছে একটা স্থায়ী কণিকা। একটা তেজস্ক্রিয় হওয়ার কারণ কি, তার ভিতরে হলো হচ্ছে সে স্থায়ী না, সে হলো হচ্ছে ছোটাছুটি তার ভিতরে যে ইলেকট্রন বা প্রোটনগুলো আছে সেগুলো হলো ছোটাছুটি করতে থাকে। তো এই ছোটাছুটির সময় কিছু পরিমাণ রশ্মি নির্গত হয়, আর এই রশ্মি নির্গমনের সময় হলো হচ্ছে সে হলো স্থায়ী পরমাণুতে পরিণত হয়। তো এটাই হলো হচ্ছে এখানে হলো হচ্ছে হেনরি বেকেল পরীক্ষার মাধ্যমে আমরা প্রকাশ করে যে অস্থায়ী নিউক্লিয়াসগুলো একটা স্থায়ী নিউক্লিয়াসে হলো হচ্ছে স্থানান্তরিত হয়। তো তিনি এখানে হলো হচ্ছে আমাদের আলফা বিটা আর গামা রশ্মির হলো হচ্ছে তিনটা ব্যাখ্যা দেন, যে আলফা বিটা গামা রশ্মির মধ্যে যদি দেখা যায় যে গামা রশ্মিটা হলো হচ্ছে অতি ভারী একটা রশ্মি। আমি যদি বলতে চাই আহ, গামা রশ্মির হচ্ছে অতি ভারী একটা রশ্মি। তো এই ভারী রশ্মি তুমি যদি চিন্তা করে দেখো যে তুমি একটা হলো হচ্ছে আহ, লাঠিকে, ঠিক আছে, একটা লাঠিকে তুমি হলো হচ্ছে বেঁকাতে চাচ্ছ, তো তুমি লাঠিটা যদি খুব মোটা হয় তাহলে কি তুমি ওটা বেঁকাতে পারবা না, ওটা সোজা চলে যাবে। তো গামা রশ্মি হলো হচ্ছে এরকম একটা ভারী হলো হচ্ছে রশ্মি, যে রশ্মিটা হলো বেঁকানো খুবই কষ্টসাধ্য। তো তিনি এখানে হলো হচ্ছে মাদাম কুরি আর হলো হচ্ছে পিয়র কুরি, ওনারা দুজন হলো হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, তারা একটা পরীক্ষা করেন। সেই পরীক্ষার মাধ্যমে তিনি দেখান যে হলো হচ্ছে একটা লেড পরমাণুকে যদি আমরা একটা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে পাস করি, সে হলো হচ্ছে আলফা বিটা আর গামা রশ্মি নির্গমন করে। তো এই আলফা বিটা গামা রশ্মি নির্গমনের সময় এই যে বিটা রশ্মি, সেই বিটা রশ্মি হলো হচ্ছে বিটা রশ্মি আচ্ছা, এখানে একটু মেবি ভুল হয়েছে, এটা একটু ঠিক করে দিই যে এখানে হলো হচ্ছে আহ, গামা রশ্মি নির্গত হয় আর এখানে হলো হচ্ছে বিটা রশ্মি নির্গত হয়। তো রশ্মি হলো হচ্ছে এত ভারী হওয়ার কারণে সেটা বাঁকে না। তো চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে সেটা সরাসরি প্লেটে যেয়ে পড়ে। আর আলফা রশ্মি হলো হচ্ছে আরেকটু বেঁকে যায়, এই আলফা রশ্মি আরেকটু বেঁকে যায় কারণ হলো হচ্ছে আমি যদি আরেকটু কম পাতলা হলো হচ্ছে লাঠি নিই, সেই লাঠিটা হালকা বেঁকে যাবে। আর যদি আমরা বিটার কথা চিন্তা করি, বিটা হলো হচ্ছে একটা পাতলা লাঠির মতো চিন্তা করতে পারো, যে বিটা রশ্মি আরও বেশি বেঁকে যাবে। তো এই বেঁকে বেঁকে হলো হচ্ছে প্লেটে পড়ে। তার ফলে তিনি বলেন যে শুধু লেড পরমাণু থেকে হলো হচ্ছে আমার এই যে তিন ধরনের রশ্মি নির্গত হতে পারে। তো আমাকে হলো হচ্ছে প্রথমে যে হেনরি বেকেল ছিল সে বলতেছিল শুধুমাত্র আলফা রশ্মি নির্গত হয়, কিন্তু মাদাম কুরি আর হলো হচ্ছে পিওরে কুরি তারা হলো বলেন যে না, হলো হচ্ছে তেজস্ক্রিয় আইসোটপ থেকে বা তেজস্ক্রিয় পরমাণু থেকে হলো হচ্ছে তিন ধরনের রশ্মি নির্গত হতে পারে। তো এই তেজস্ক্রিয়তা এবং রেডিও অ্যাক্টিভ রে বা তেজস্ক্রিয় রশ্মি, এই দুইটা জিনিস আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো জিনিসটা কি, এটা হলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল থেকে যে পরিমাণ তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় এই প্রক্রিয়াটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। আর তেজস্ক্রিয় রশ্মি হলো হচ্ছে যে রশ্মি নির্গত হয় তাকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। তো যে কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে স্বতঃস্ফূর্তভাবে হলো হচ্ছে তেজস্ক্রিয়তা দেখা যায়, যে সে হলো হচ্ছে আমার কোনো পরমাণুতে কোনো তাপ চাপ বা মানে কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে না, আমার শুধু শক্তি প্রয়োগ করা লাগতেছে না, এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে। আর এখানে হলো হচ্ছে আলফা বিঘটনের সূত্রটা হলো হচ্ছে প্রথমে আমার এখানে হলো হেনরি বেকেল দেয়, সেটা হলো হচ্ছে যদি আমি চিন্তা করে দেখি যে হলো হচ্ছে এই যে অস্থায়ী নিউক্লিয়াস থেকে স্থায়ী নিউক্লিয়াস তৈরি হয়, এই অস্থায়ী নিউক্লিয়াস থেকে স্থায়ী নিউক্লিয়াস তৈরি হওয়ার সময় হলো হচ্ছে ভর সংখ্যা হলো হচ্ছে কমে যায়, 4 একক কমে যায়, আর পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়। তো আমি যদি চিন্তা করে দেখি যে ইউরেনিয়াম আছে, সেই ইউরেনিয়াম থেকে ধরো 235 আর হলো হচ্ছে আমার এখানে 92, তো এটা থেকে যখন আমার হলো হচ্ছে অস্থায়ী নিউক্লিয়াসটা
থেকে রশ্মি নির্গত হয়, নির্গত হওয়ার পরে এটা হলো হচ্ছে আমার এমন একটা পরমাণু তৈরি করবে যেটা হলো 4 একক ভর সংখ্যা কমে যায়। 4 একক ভর সংখ্যা কমলে কত হয়? 231 হয়। আর পারমাণবিক সংখ্যা কত কমবে? 2 একক কমবে। তাহলে এটা হয়ে যাবে 90। ঠিক আছে? তো এটা মেবি হলো হচ্ছে আরএইচ, হ্যাঁ মেবি হলো হচ্ছে আরএইচ পরমাণু। তো তারপরে হলো হচ্ছে আমি যদি একটু নিচে নামি তো এখানে দেখতে পাবো যে ধ্রুতি বা ভেদন যোগ্যতা। তো আমি এখানে দেখতে পাচ্ছি আলফা রশ্মির খুবই কম, তারপরে বিটা রশ্মি, তারপরে হলো হচ্ছে গামা রশ্মি। আর এখানে হলো হচ্ছে 120 ইজ ইকুয়ালস টু হলো হচ্ছে কত হলো হচ্ছে মান দেওয়া আছে। তো আমাদের হলো হচ্ছে মেইনলি হলো এসআই এককে মান বের করা লাগবে। তো এসআই এককে আমাদের 1 হলো হচ্ছে বিকিউ এর মান বের করা লাগবে ইজ ইকুয়ালস টু আচ্ছা, তারপরে হলো হচ্ছে আমি যদি নিচে নামি তো এখানে দেখবো যে বিটা বিঘটনের সূত্র। তো বিটা বিঘটনের সূত্র হলো হচ্ছে আছে। তার আগে তোমরা হলো হচ্ছে এখান তোমাদের বই থেকে হলো হচ্ছে আলফা কণা, বিটা কণা আর হলো হচ্ছে গামা রশ্মির হলো হচ্ছে ধর্মগুলো পড়ে ফেলবা। ধর্মগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো হলো হচ্ছে এমসি জ্ঞানমূলকের অনুধাবনমূলকের জন্য ইম্পর্টেন্ট। তো এগুলো আমরা একটু দিয়ে নিব। তো এরপরে হলো হচ্ছে বিটা বিঘটনের সূত্রটা কি? বিটা বিঘটনের সূত্র হলো হচ্ছে যখন কোনো একটা অস্থায়ী নিউক্লিয়াস থেকে হলো হচ্ছে বিটা রশ্মি নির্গত হয় তখন এটার হলো হচ্ছে আমার নতুন একটা পরমাণু তৈরি করার পরে তার ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়। তো পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায় আর হলো হচ্ছে একটা বিটা রশ্মি নির্গত হবে। তো এখানে কি করতেছে যে আমার একটা নিউট্রন সে হলো হচ্ছে একটা প্রোটন তৈরি করে আর হলো হচ্ছে বিটা রশ্মি নির্গত করে। তো একটা নিউট্রন একটা তেজস্ক্রিয় মৌল থেকে হলো ভেঙে গিয়ে হলো হচ্ছে বিটা রশ্মি নির্গত করবে আর হলো হচ্ছে প্রোটন নির্গত করবে। তো যার ফলে আমার প্রোটনের মান 1 বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তো এখানে আমি একটা উদাহরণ দেখাইছি যে ও এটা হলো হচ্ছে থ্যালাসেমিয়া মেবি, হ্যাঁ এটা আর এইচ হবে না, এটা টিএইচ হবে। কই, হ্যাঁ তারপরে আমার হলো হচ্ছে এখানে একটা উদাহরণ দিচ্ছে যে আলফা ক্ষয় যদি আমরা বলতে চাই তাহলে এখানে একটা ইউরেনিয়াম থেকে হলো হচ্ছে আমার ইউরেনিয়াম, এই যে এখানে 238 লিখছে, আমি 235 লিখছি, সবগুলো অ্যাকচুয়ালি ইউরেনিয়াম। তো একটা হলো ইউরেনিয়ামের আইসোটপ। তো 238 থেকে হলো হচ্ছে আমরা জানি যখন আলফা রশ্মি নির্গত হয় তখন হলো হচ্ছে 200 ভর সংখ্যা 4 কমে যায় আর হলো হচ্ছে পারমাণবিক সংখ্যা 2 কমে যায়। তো এটা হলো হচ্ছে এই যে দেখালাম। তারপরে হলো হচ্ছে বিটা ক্ষয়, হলো হচ্ছে বিটা ক্ষয়ের ক্ষেত্রে আমার হলো হচ্ছে আমার প্রোটন সংখ্যা 1 বেড়ে যায়। তো দেখো ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু আমার প্রোটন সংখ্যা 1 বেড়ে গেছে। ঠিক আছে? আর একটা বিটা রশ্মি নির্গত হয়েছে। আচ্ছা, এরপরে হলো হচ্ছে তেজস্ক্রিয়তার ক্ষয় দেখলাম, এরপরে আসে হলো হচ্ছে অবক্ষয় ধ্রুবক। তো অবক্ষয় ধ্রুবককে হলো ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। তো ল্যামডা ইজ ইকুয়ালস টু এখানে একটা ডিএন বাই ডিটি, এখানে একটা ডিফারেন্সিয়েশন দেখানো হয়েছে ডিভাইডেড বাই এন। আর এটার একক হলো হচ্ছে এস ইনভার্স বা সেকেন্ডকে ইনভার্স করে। তো এটার অবক্ষয় ধ্রুবক জিনিসটা কি আসলে? অবক্ষয় ধ্রুবক হলো হচ্ছে প্রতি সেকেন্ডে তেজস্ক্রিয় মৌল ভাঙনের সম্ভাব্যতা, যে প্রতি সেকেন্ডে কতটুকু তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয়তা সৃষ্টি করবে, সেটাই হলো হচ্ছে তার অবক্ষয় ধ্রুবক বা ল্যামডার মান। তো জিনিসটা আসলে আমি যদি আবার একটু বলতে চাই যে এটা হলো হচ্ছে আহ, ধরো হলো সেটা তেজস্ক্রিয় রশ্মি, একটা তেজস্ক্রিয় মৌল একটা তেজস্ক্রিয় রশ্মি নির্গত করতেছে। তো সে কতটুকু পরিমাণে নির্গত করবে? বা তুমি চিন্তা করতে পারো যে আমি যদি সূর্যকে একটা তেজস্ক্রিয় মৌলের মতো তুলনা করি, তাহলে সূর্য থেকে কতটুকু আলো বা তাপ বের হবে সেটা প্রতি সেকেন্ডে কতটুকু হবে, সেই সম্ভাব্যতাই হলো হচ্ছে আমার ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবক। তো এটার সংজ্ঞা কি হতে পারে? যে কোনো তেজস্ক্রিয় পদার্থের একটি পরমাণুর একক সময় মানে প্রতি সেকেন্ডে বা একক সময় ভাঙনের সম্ভাব্যকে হলো হচ্ছে ওই পদার্থের ক্ষয় ধ্রুবক বলে। ঠিক আছে? এটা হলো হচ্ছে আমার ল্যামডা। তো ল্যামডাকে হলো হচ্ছে আমরা মডুলাস দিয়ে লিখব, কারণ ফর্মুলার ক্ষেত্রে আমার ফর্মুলাটা আসলে এইভাবে আসছে যে আমরা যদি এন কে সময় সাপেক্ষে হলো ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাই হলো হচ্ছে মাইনাস ল্যামডা এন। তো এর জন্য আমার এখান থেকে হলো হচ্ছে মাইনাসটা যখন এই পাশে ল্যামডাকে আলাদা করছে তখন এটাকে মডুলাস দিয়ে লেখা হয়েছে। ঠিক আছে? তারপরে হলো হচ্ছে তেজস্ক্রিয়তা সূচক। তো তেজস্ক্রিয়তা সূচক এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখানে টি হলো হচ্ছে সময় আর এন নট হলো হচ্ছে শুরুতে হলো হচ্ছে আমার কতগুলো পরমাণু সংখ্যা ছিল সেইটা, আর এন হলো হচ্ছে কোন সময় পরে আমরা তার হলো হচ্ছে পরমাণু সংখ্যা কাউন্ট করতে চাচ্ছি সেই পরমাণু সংখ্যা হলো হচ্ছে এন। তো এখানে অ্যাকচুয়ালি বলতে হয় যে তোমরা বইয়ে পাবা অনেক জায়গায় যে অর্ধায়ু বা হলো হচ্ছে এরকম বা অর্ধেক সময় যাওয়ার পরে। তো এখানে অর্ধেক সময় যদি না বলে আমাকে যদি বলে যে কোনো একটা নির্দিষ্ট সময় পরে সে কতটুকু ক্ষয় হয়েছে বা তেজস্ক্রিয় রশ্মি ক্ষয় হয়ে কতটুকু কমে গেছে, সেই জিনিসটা যদি বের করতে চাই সেটার জন্য আমার হলো হচ্ছে এই ফর্মুলাটা বা ওই ক্ষয় হওয়ার ফলে কতটুকু পরমাণু
অবশিষ্ট আছে সেটাই হলো হচ্ছে আমার এই ফর্মুলাটা, যে n ইজ ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আচ্ছা, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এটা পুরোপুরি মুখস্থ করে ফেলবা। আর এখানে আমরা হলো হচ্ছে আরেকটা ফর্মুলা দেখি, এটা হলো হচ্ছে n ইজ ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখানে আসলে আলাদা করার কিছু নাই, এটা হলো হচ্ছে n হলো হচ্ছে মূল সংখ্যা, ছোট হাতের n হলো হচ্ছে আমার মূল সংখ্যা। তো তারপরে হলো হচ্ছে আরেকটা আছে ডাব্লু, ডাব্লু ইজ ইকুয়ালস টু হলো হচ্ছে ডাব্লু নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা হলো হচ্ছে আমার ভর, ডাব্লু হলো হচ্ছে আমার ভর। তো তিন ওয়েতেই হলো হচ্ছে ম্যাথ আসতে পারে, যে কোনো একটাতে যেটা তোমার উদ্দীপকে দেওয়া থাকবে সেই অনুযায়ী তোমরা হলো হচ্ছে সেই সূত্রটা অ্যাপ্লাই করবা। তো জাস্ট একটা ফর্মুলা মনে রাখলে আসলে সবগুলো সূত্র পারা সম্ভব। আচ্ছা, তারপরে আসি হলো হচ্ছে তোমাদের অর্ধ জীবন বা হাফ লাইফ। এই জিনিসটা কি, যে সময়ে কোন তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণু ঠিক অর্ধেক পরিমাণ ভেঙে যায় তাকে ওই পদার্থের অর্ধ জীবন বা অর্ধায়ু বলা হয়। ঠিক আছে, তো এইটা কি, যদি তুমি চিন্তা করো যে মনে করো যে সূর্য, ঠিক আছে, আমি সূর্যকে তেজস্ক্রিয় বলতেছি কেন, মানে অ্যাকচুয়ালি সূর্য থেকে তো হলো হচ্ছে রশ্মি নির্গত হয় বা হলো হচ্ছে তাপ নির্গত হচ্ছে। তো আমি তোমাকে একটু ভিজুয়ালাইজ করানোর জন্য বলতে চাচ্ছি যে সূর্যকে যদি তুমি একটা তেজস্ক্রিয় মৌল চিন্তা করো, তো তেজস্ক্রিয় মৌল থেকে হলো হচ্ছে যে পরিমাণ ক্ষয় হতে হতে, ধরো সূর্য এক সময় হলো তাপ দিতে 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 একটা সময় অর্ধেক হয়ে গেল বা হলো হচ্ছে আমার কমে গেল বা ছোট হয়ে গেল। এই যে ছোট হয়ে যাচ্ছে, তো এর জন্য যে অর্ধেক সময়, যে সূর্যের যে লাইফ টাইম, সেই লাইফ টাইমের অর্ধেক সময় সে পার করবে কখন, সেটা আমরা বের করতে পারি। আর এখানে একটা গ্রাফিক আঁকা আছে। তো এই গ্রাফে দেখতে পাচ্ছ যে যখন আমি একটা, এই পাশে বরাবর হলো হচ্ছে সময় আর এখানে হলো হচ্ছে তার পরমাণুর সংখ্যা। তো আমার মনে করো যে প্রথমে আমার হলো হচ্ছে 10,000টা পরমাণু ছিল, তারপরে হলো সময়ের সাপেক্ষে যখন 2 সেকেন্ড কাটলো তখন এটা 5,000-এ চলে আসলো, আর তারপরে হলো হচ্ছে আমার আস্তে আস্তে আরও কমতে থাকলো। মজার বিষয় হলো হচ্ছে প্রতি অর্ধেক হওয়ার পরে তার বাকি অর্ধেক হইতে তার আরও অর্ধেক সময় লাগে, মানে তার আরও বেশি সময় লাগে। বলতে পারো যে এরকম যে আমার কোনো একটা জিনিস শেষ হবে হলো হচ্ছে এই পুরো জিনিসটা হলো হচ্ছে আমার একটা পরমাণুর মধ্যে কতগুলো পরমাণু সংখ্যা, মানে মৌলের মধ্যে কতগুলো পরমাণু আছে সেগুলো। তো এটার অর্ধেক হতে যে সময় লাগবে, এটার বাকি অর্ধেক হতেও সেই একই পরিমাণ সময় লাগবে। তারপরে বাকি অর্ধেক শেষ হইতেও তার আরও অর্ধেক সময় লাগবে। ঠিক আছে, তো ওই একই সময়, মানে এখান থেকে এইটুক যদি 5 বছর লাগে, তার এখান থেকে এইটুক যেতেও 5 বছর লাগবে, এখান থেকে এইটুক যেতেও 5 বছর লাগবে, তারপরে এখান থেকে এইটুক যেতে 5, এইভাবে হলো হচ্ছে কমতে থাকে। মানে অর্ধায়ু বলতে আমার এই অর্ধেক জীবন পার করতে করতে তার কতটুকু সময়ে পার হচ্ছে সেটা নির্দেশ করে। আচ্ছা, এখানে হলো হচ্ছে আমার কতটুকু পরমাণু বাকি আছে সেটা দেখো। এই যে এখানে যে ফর্মুলাটা লিখছিলাম যে n ইজ ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এখানে এনটা কি ছিল, যে কোনো সময়ের জন্য না, কিন্তু এইখানে আসার পরে আমরা এখানেটাকে, এই এনটাকে আসলে বলবো n নট বাই টু। কেন? কারণ n নট হলো হচ্ছে আমার প্রথম সময়। তো প্রথমে আমার ছিল হলো হচ্ছে এইখানে, কিন্তু যখন আমার হলো হচ্ছে অর্ধেক হয়ে গেল তখন সেটা কি, এই n নট পুরোটা যদি n নট হয় তার অর্ধেক হয়ে গেল না, তার মানে কি n নট বাই টু। তো আমরা যে পরবর্তী সময়ের জন্য বের করতে চাচ্ছি সেটা কি আসলে পুরো এই n নট বাই টু কি আসলে n কে নির্দেশ করে। ঠিক আছে, তো এর জন্য এই ফর্মুলাটাতে আসতেছে যে n নট বাই টু ইজ ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আর এখানে টি আসলে কি, টি হলো হচ্ছে অর্ধেক সময় নির্দেশ করে। তো এটাকে আসলে বড় হাতের টি, নিচে হলো হচ্ছে হাফ লেখা হয়, মানে অর্ধেক সময়, অর্ধায়ু। তো এটার ফর্মুলা যদি ডেরিভেশন করে, তো দেখা যায় যে আমরা যখন কোনো গ্রাফের থেকে মান বের করি, এরকম কার্ভের, তখন আমরা কি করি, ইন্টিগ্রেশন করি। তো ইন্টিগ্রেশনের জন্য হলো হচ্ছে এই ফর্মুলা, মানে ইন্টিগ্রেট করার পরে তুমি দেখবা যে এই ফর্মুলাটা আসছে এরকম যে লন টু বাই ল্যামডা। তো এই লন টু বাই ল্যামডাতে ল্যামডা হলো হচ্ছে আমার অবক্ষয় ধ্রুবক, এটা আমরা একটু আগে দেখছি। আর যেহেতু আমরা এটা সময় বের করছি যে কত সময় পর, এটা হলো হচ্ছে আমার সেকেন্ডে বের হচ্ছে। ঠিক আছে, যে কত সময় পর। আচ্ছা, তারপরে আসি হলো হচ্ছে গড় আয়ু। তো গড় আয়ু কখন কিভাবে বের করি, মনে করো যে তোমার পরিবারে হলো হচ্ছে বাবা মা আর তুমি আসো, তো তোমাদের পরিবারের গড় আয়ু যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করব, যে তোমার বাবার বয়স 50 বছর, তোমার মায়ের বয়স হলো হচ্ছে 40 বছর বা 45 বছর, আর তোমার বয়স হলো হচ্ছে 20 বছর বা 20 বছর। হ্যাঁ, তার মানে কি আমি 50 + 45 + 20, মানে আমার 70, আর হলো হচ্ছে 110, 115 আসবে। 115কে আমি 3 দ্বারা ডিভাইড করলে যে মানটা পাবো সেটাই হলো হচ্ছে আমার গড় আয়ু বের হচ্ছে, যে তোমাদের গড় আয়ুটা কত। তো এই যে এই গড় আয়ুটা বের করলাম, ঠিক সেম ওয়েতে আমার হলো হচ্ছে তেজস্ক্রিয় আইসোটপের ক্ষেত্রে হলো হচ্ছে তেজস্ক্রিয় রশ্মিগুলো, যে প্রত্যেকটা পরমাণু, একটা পরমাণুর মধ্যে যে কতগুলো মৌল আছে, এই সরি, একটা মৌলের মধ্যে কতগুলো পরমাণু আছে, এই পরমাণুগুলো হলো হচ্ছে কখন কোনটা বের হয়ে যাবে বা কোনটার গড়ায়ু কত, সেটা কিন্তু আমরা এভাবে নির্দেশ করতে পারি না, যে এরকমভাবে আমরা কাউন্ট করে ডিভাইডেড
ক্যালকুলেট বাই সামথিং করলাম যে আমার মান বের হবে না। কেন? কারণ হলো হচ্ছে কখন কোন পরমাণুটা বের হবে সেটা কিন্তু তুমি জানো না। এখন আমার ফার্স্টে আমার এটা বের হইলো, এখন এই মাঝখানে যেটা আছে যেই পরমাণুটা আছে সেটা বের হতে আরও বেশি সময় নিল, বা এটা সবার লাস্টে বের হলো, হতেই পারে। তো এর জন্য আমার হলো হচ্ছে গড় আয়ু ওইভাবে ক্যালকুলেট করা হয় না। আর এখানে যদি 50,000 বা 1,00,000, আমরা জানি যে একটা মৌলের মধ্যে আরও 6.622 ইন্টু 36টা হলো হচ্ছে পরমাণু থাকে, 26টা পরমাণু থাকে, সেটা হলো হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা হলো হচ্ছে তার আণবিক ভরের সমান। তো এতগুলো পরমাণু থাকে, সেইখান থেকে আমরা যদি কাউন্ট করতে চাই এতগুলো যোগ করে এত দ্বারা ডিভাইড করা খুবই টাফ ব্যাপার। তো এই জন্য আমরা একটা ফর্মুলা ডিরাইভ করছি যে এখানে হলো হচ্ছে টাউ ইজ ইকুয়ালস টু 1/λ ইজ ইকুয়ালস টু টি ডিভাইডেড বাই হাফ ইন টি হাফ ডিভাইডেড বাই লন টু। তো এখানে হলো হচ্ছে টি হাফ মানে হলো হচ্ছে অর্ধায়ু, টি হাফ মানে তার অর্ধায়ু, অর্ধায়ু, আর হলো হচ্ছে এই যে ল্যামডা হলো হচ্ছে আমার ক্ষয় ধ্রুবক। ওকে, ঠিক আছে। তারপরে আসে হলো হচ্ছে ভর ত্রুটি। ভর ত্রুটি জিনিসটা কি? ভর ত্রুটির সংজ্ঞা যদি তুমি আগে বলি, সংজ্ঞাটা হলো হচ্ছে কোনো স্থায়ী নিউক্লিয়াসের ভর এর গঠনকারী উপাদানসমূহের মুক্ত অবস্থায় ভরের যোগফলের চেয়ে কিছুটা কম হতে দেখা যায়, ভরের এই পার্থক্যকে ভর ত্রুটি বলে। মানে কি আসলে? মানেটা হলো হচ্ছে, ধরো তুমি হলো হচ্ছে অনেকগুলো গ্লাসকে একটা বাক্সের মধ্যে রাখলা, সেই বাক্সের ওজন করলা যে 5 কেজি, ঠিক আছে? কিন্তু তুমি যখন গ্লাসগুলোকে আলাদা করলা আর বাক্সটাকে আলাদা করলা, সবগুলোকে আলাদা করার পরে তুমি সবগুলোকে হলো হচ্ছে ওজন মাপলা আলাদা আলাদা করে, সব মাপার পরে দেখলে ওটা হলো হচ্ছে 5 কেজি 200 গ্রাম আসছে। এই যে দেখো, এরকম যে দেখা যায় পরমাণুর ক্ষেত্রেও সেম জিনিসটা ঘটে, যে আমার হলো হচ্ছে যদি এরকম হওয়ার কথা না, কিন্তু এটা হলো হচ্ছে আমার পরমাণুর ক্ষেত্রে ঘটে। তো এক্ষেত্রে আমরা দেখতেছি যে আমার যখন পরমাণুগুলো একটা মৌলের মধ্যে একসাথে থাকে তখন এর ভর যেমন থাকে, কিন্তু যখন এগুলোকে আলাদা আলাদা করে কাউন্ট করা হয় তখন এর ভর কিছুটা পরিমাণ বেড়ে যায়। এই যে কিছু পরিমাণ বেড়ে যায়, এটা হলো হচ্ছে আমার ভর ত্রুটি হিসেবে কাউন্ট হয়। তাহলে আমরা যদি এইটা থেকে এটাকে মাইনাস করি তাহলে আমরা ভর ত্রুটিটাকে পাই। আচ্ছা, ওকে, আচ্ছা, এইটুক গেল। আর এই ভর ত্রুটি থেকে আমরা একটা জিনিস একটু ক্লিয়ার করে রাখি, যেটা হলো হচ্ছে এসআই এককে আমরা কেজিতে মাপি। তো যদি কোথাও উদ্দীপকে দেখা থাকে যে 1 mu, এমইউ মানে হলো হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট, তো এটাকে আমরা হলো হচ্ছে 1.66 ইন্টু 10⁻27 কেজি দ্বারা হলো হচ্ছে গুণ করে দিব। তারপরে হলো হচ্ছে ভর ত্রুটি, যে সূত্রটা তাহলে কি দাঁড়ালো? ভর ত্রুটি হলো হচ্ছে ডেল এম ইজ ইকুয়ালস টু জেড এম পি প্লাস এন এম এন মাইনাস এম। মানে এখানে জেড হলো হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর এমপি হলো হচ্ছে প্রোটনের ভর, প্রোটনের ভর পি, এম পি ম্যাস অফ প্রোটন, আর এন হলো হচ্ছে নিউট্রন সংখ্যা, আর এম এন হলো হচ্ছে ম্যাস অফ নিউট্রন। এই যে দেখো, এটা কি আসলে আমার এই যে এখানে যে কটা প্রোটন আর নিউট্রনকে আলাদা করতেছি, এদেরকে আলাদা আলাদা করে কাউন্ট করতেছে, কাউন্ট করে আমার এইটুকু আসলো, ঠিক আছে? আর এই যে একসাথে যেটা আছে সেটা কি তার পুরোটার ভর না, আণবিক ভর না, বা পারমাণবিক ভর? সেই পারমাণবিক ভরটাকে আমরা হলো হচ্ছে লিখলাম, বা নিউক্লিয়াসের ভর, ঠিক আছে? তো এটাই হলো হচ্ছে ফর্মুলা ভর ত্রুটি। এই ফর্মুলাটাও ইম্পর্টেন্ট, এটাও একটু মুখস্থ করে ফেলবে। আমাদের দেখা যায় সৃজনশীলে এসব ছোট ছোট সূত্র দিয়ে ম্যাথ করা থাকে। তো এই চ্যাপ্টারে হলো হচ্ছে আমরা সূত্র অনেক পাবো, কিন্তু ম্যাথ হবে খুবই ছোট 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 ম্যাথ। ওকে, তারপরে একটা টপিক আছে, সেটা হলো হচ্ছে বন্ধন শক্তি। তো বন্ধন শক্তি হলো হচ্ছে বাইন্ডিং এনার্জি। তো এখানে কি বলছে যে কোনো প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়ন একত্রিত হয়ে একটি স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, বা কোনো নিউক্লিয়াসকে ভেঙে এই নিউক্লিয়াসগুলোকে পরস্পরের প্রভাব হতে মুক্ত করতে নিউক্লিয়াসকে বাইরে থেকে যে পরিমাণ শক্তি সরবরাহ করতে হয় তাকে নিউক্লিয়ার বন্ধন শক্তি বলে। তো বন্ধন শক্তি আমরা ছোটবেলায় পড়ে আসছি যে বন্ধন শক্তি হলো হচ্ছে যখন পরমাণু একটা ধরো হলো হচ্ছে পরমাণুতে মনে করো যে একটা কার্বন, ঠিক আছে, একটা কার্বন মনে করো যে এই যে হাইড্রোজেন আছে এর সাথে একটা আমরা একটা মিথেন গ্যাস আঁকলাম। তো এই যে একটা মিথেন থেকে আমরা যদি একটা হাইড্রোজেনকে অপসারণ করতে চাই তাহলে কি আমাকে বাইরে থেকে শক্তি দেওয়ার প্রয়োজন হবে না? এই যে শক্তিটা দেওয়ার প্রয়োজন হচ্ছে কেন? কারণ হলো যে এখানে যে বন্ধনটা আছে বা ওর যে হাতটা আছে সেই হাতটাকে আমার ভাঙতে হবে। হাতের যে মজবুত যে ধরো শক্ত করে ধরে রাখছে, এই শক্ত হাতটাকে আমাকে মজবুত করে যে ধরে রাখছে এটাকে আমাকে খুলে ফেলতে হবে। এই খোলাটাই হলো হচ্ছে কতটুকু খুলতে বা কতটুকু শক্তি প্রয়োগ করা লাগবে সেটাই হলো তার বন্ধন শক্তি, মানে বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হচ্ছে। আবার উল্টাভাবে বলতে পারি যে একটা হাইড্রোজেনকে নিয়ে এসে
হচ্ছে যদি আমি এখানে রাখতে চাই তাহলে বন্ধন তৈরি করতে যে পরিমাণে শক্তির প্রয়োজন হবে সেটাও হলো হচ্ছে আমার বন্ধন শক্তি। তো বন্ধন শক্তি অ্যাকচুয়ালি হলো হচ্ছে আইনস্টাইনের সূত্র দিয়ে প্রমাণ করা যায়, সেটা হলো হচ্ছে এমসি স্কোয়ার, যেটা আমরা জানি ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার। তো ওইখান থেকে আসছে যে ডেল এমসি স্কোয়ার মানে হলো হচ্ছে ভর ত্রুটি, যেটা আমরা আগের ইসে কাউন্ট করে আসছি সেটার সাথে হলো হচ্ছে আলোর বেগকে হলো গুণ করে দিব, তাহলেই আমরা হলো হচ্ছে ভর ত্রুটি পেয়ে যাব। ওকে, এরপরে আসি হলো হচ্ছে নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিউশন হলো হচ্ছে দুটা, তোমাদের বইতে দুটো টপিক আছে, সে আমরা ছোটোবেলা থেকে জানি যে নিউক্লিয়ার ফিশন জিনিসটা কি, বা নিউক্লিয়ার, আগে বলি নিউক্লিয়ার বিক্রিয়াটা কি। নিউক্লিয়ার বিক্রিয়া হলো হচ্ছে যে বিক্রিয়া পরমাণু নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে, ঠিক আছে। এটা মাঝে মাঝে আসে যে নিউক্লিয়ার বিক্রিয়া কি, ঠিক আছে। যে নিউক্লিয় ফিশন বা নিউক্লিয়ার ফিশন আলাদা আলাদা করে না আসে, কতে আসে যে নিউক্লিয়ার বিক্রিয়াটা কি। তো নিউক্লিয়ার বিক্রিয়াকে তুমি আলাদাভাবে ডিফাইন করবা যে যে বিক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে তাকে হলো হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া বলে, ঠিক আছে। আর এই নিউক্লিয়ার বিক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। তো নিউক্লিয়ার ফিশনে কি ঘটে যে ভারী পদার্থটা ভেঙে গিয়ে ছোট ছোট পদার্থে পরিণত হয়, ভারী পদার্থ ভেঙে গিয়ে ছোট ছোট পদার্থে পরিণত হয়। তো এটা আসলে কিভাবে ঘটে, তো আমি যদি চিন্তা করি যে একটা তেজস্ক্রিয় পরমাণু যেমন 238, বা একটা ভারী পরমাণু হলো হচ্ছে ইউরেনিয়াম 238, ওকে নিলাম, নেওয়ার পরে ওকে যদি আমি একটা ইলেকট্রন দিয়ে টাচ করাই, ঠিক আছে, একটা ইলেকট্রন এসে যদি ওকে একটা আঘাত করে, সরি ইলেকট্রন না, নিউট্রন এসে যদি একটা আঘাত করে, তাহলে ও আর আগের মতো থাকে না, ও এরকম ভেঙে যায়। তো এরকম ভেঙে যাওয়ার ফলে ও কি করে হলো হচ্ছে ও ছোট ছোট দুইটা পরমাণু তৈরি করে, আর সাথে আরও তিনটা নিউট্রন তৈরি করে, আর প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করবে, বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন করবে, ঠিক আছে। এখানে আমরা দেখতেছি যে ইউরেনিয়ামকে একটা নিউট্রন যখন এসে আঘাত করে তখন এটা হচ্ছে ব্যারিয়াম আর হলো হচ্ছে ক্রিপ্টন তৈরি করে। তো আর সাথে হলো তিনটা নিউট্রন তৈরি করে, এই তিনটা নিউট্রন আবার কি করে, আবার তিনটা ইউরেনিয়ামকে যে আঘাত করবে, এই তিনটা নিউট্রন যে আবার তিনটা ইউরেনিয়ামকে আঘাত করবে। তো এখানে আবার হলো হচ্ছে বিক্রিয়াটা সম্পূর্ণ হবে, আবার দেখা যাবে এই তিনটা থেকে আরও তিনটা 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 করে 9টা তৈরি হবে। তো আমার এই শক্তির প্রক্রিয়াটা আসলে চলতে থাকে, চলমান প্রক্রিয়া। তো এর জন্যই দেখা যায় যে আমরা যখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলি বা পারমাণবিক বোমার কথা চিন্তা করো, যে বিস্ফোরণ হওয়ার ফলে অনেক পরিমাণে শক্তি উৎপন্ন হয়, এটা তৈরি হওয়ার পিছনে কারণই হলো হচ্ছে এটা, যে এই এখানে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হবে আর এই প্রক্রিয়াটা সারাক্ষণ চলতেই থাকে। তো এর জন্য আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দেখা যায় যে সারা বছর ধরে হলো হচ্ছে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, ঠিক আছে। তারপরে আসে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কি, নিউক্লিয়ার ফিশন হলো হচ্ছে ছোট ছোট দুইটা পরমাণু মিলে যখন একটা বড় পরমাণু বা মৌল তৈরি করবে তখন তাকে আমরা হলো হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলি। এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি সূর্যে ঘটে থাকে, আমরা সহজ উদাহরণে বলতে পারি সে সূর্য হলো হচ্ছে আমরা জানি কি আগুনের গোলা, না সূর্য আগুনের গোলা না, সূর্য হলো হচ্ছে হাইড্রোজেনের একটা গ্যাস পিণ্ড, বা হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে তৈরি একটা গ্যাস পিণ্ড। তো এখানে আসলে কি ঘটে যে হাইড্রোজেন হলো হচ্ছে এটার নাম কি, আমরা জানি যে হাইড্রোজেনের তিনটা আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়। তো তিনটার মধ্যে প্রথমটা হলো হচ্ছে আমার প্রথমটা ঠিক মনে পড়তেছে না, তারপরটা হলো হচ্ছে ডিউটেরিয়াম, মানে এই যে 2 নাম্বারটা হলো হচ্ছে ডিউটেরিয়াম, আর 3 নাম্বারটা হলো হচ্ছে ট্রিটিয়াম, ঠিক আছে। তো এই যে দুইটা হাইড্রোজেনের আইসোটপ, এরা দুজন বিক্রিয়া করে হলো হচ্ছে হিলিয়াম গ্যাস তৈরি করতেছে আর একটা নিউট্রন তৈরি করতেছে, আর প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন, এখানেও আমার শক্তি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তো এই বিক্রিয়াটা আমরা সূর্য দেখতে পাই, সূর্য এটা প্রতিনিয়ত চলতে থাকে, এই শক্তি হলো হচ্ছে পরের বিক্রিয়াটা অংশগ্রহণ করতে সাহায্য করে, পরের বিক্রিয়া চালাতে সাহায্য করে। তো এইভাবে হলো হচ্ছে আমার বিক্রিয়াগুলো হয়ে থাকে। তো এটাই হলো তোমাদের বইয়ের মানে এই চ্যাপ্টারের সব টপিক মেবি আমি কভার করতে পারছি। আর যদি কিছু থাকে তাহলে তোমরা একবার একটু রিডিং পড়ে নিবা, রিডিং পড়ে দেখবা যে এখানে কোথাও কোনো মিস্টেক বা কোথাও কোনো কিছু বাকি রাখছে নাকি। তো আবার একটু রিক্যাপ দিই যে আমাদের এখানে বন্ধন শক্তি আছে, নিউক্লিয়ার বিক্রিয়া আছে, ভর ত্রুটি আছে, গড়ায়ু আছে, তারপরে অর্ধায়ু আছে, তেজস্ক্রিয়তা আছে। তেজস্ক্রিয়তার মধ্যে হলো হচ্ছে আমরা হলো হচ্ছে তেজস্ক্রিয়তার মধ্যে আমরা দুই ধরনের সূত্র দেখতে পাই, একটা হচ্ছে আলফা বিঘটনের সূত্র, একটা হচ্ছে বিটা বিঘটনের সূত্র। এই দুটো থেকে ম্যাথ আসে অনেক পরিমাণে, আর এই থিওরিটিক্যাল কোশ্চেনই অনেক পরিমাণে পাবা তোমরা। তারপরে হলো হচ্ছে এখানে আমার হলো হচ্ছে আচ্ছা, এটা হলো হচ্ছে বিকিউ মানে হলো হচ্ছে মেবি বেকেরাল। তো বেকেরালের ফর্মুলা অনুযায়ী থেকে, হ্যাঁ বেকেরাল, তো তার নাম অনুসারে হলো হচ্ছে এটাকে 1 বেকেরাল বলে। 1 বেকেরাল লিখে 1 বেকেরাল বিউজন পার সেকেন্ড, আর 1 কুড়ি ইজ ইকুয়াল টু 3.7 10 বেকেরাল, ঠিক আছে। তো আমরা অ্যাকচুয়ালি বেকেরাল এককে ম্যাথ করে থাকি। তো আমরা যখন কুড়িতে যদি কোনো কিছু দেখতে পাই সেটাকে আমরা হলো হচ্ছে এসআই ইউনিট নিয়ে নেবো, এটা আমার তার এসআই ইউনিট।
ঠিক আছে? আচ্ছা, এইটুকু গেল। তারপরে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই, যদি উপরের দিকে দেখি আর কি কি আছে। ইলেকট্রনের মোট শক্তি, আর হলো হচ্ছে হ্যাঁ, এটা হলো হচ্ছে ইলেকট্রনের বেগ, তারপরে হলো হচ্ছে আমার নিউক্লিয়াসের কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা, এখানে একটা জিনিস মিস করে গেছি মেবি, সেটা হলো হচ্ছে নিউক্লিয়াসের ঘনত্ব। তো নিউক্লিয়াসের ঘনত্বের একটা ফর্মুলা আছে। তো নিউক্লিয়াসের ঘনত্ব হলো হচ্ছে, আমরা ঘনত্বকে হলো হচ্ছে প্রকাশ করি কি দিয়ে, রো দিয়ে। তো রো ইজ ইকুয়ালস টু আমরা জানি এম বাই ভি। তো এখানে এম ইজ ইকুয়ালস টু হলো হচ্ছে আসলে কি, আমার একটা পরমাণুর ভর, আর হলো হচ্ছে তার সাথে হলো তার ক্ষেত্রফল, আর 4/v হলো হচ্ছে তার আয়তন। আর যেহেতু গোলক টাইপের হলো হচ্ছে পরমাণু, তাই 4/3 পাই আর কিউব। তো এটাকে আমরা যদি একটু ক্যালকুলেট করি, ক্যালকুলেট করে পাবো হলো হচ্ছে 3 ma ডিভাইডেড বাই হলো হচ্ছে 4 পাই হলো হচ্ছে আবার আর আর যেহেতু আমরা লিখতেছিলাম হলো হচ্ছে এখানে একটু আগে আমরা পাইছিলাম যে আর ইজ ইকুয়ালস টু হলো হচ্ছে হ্যাঁ, এই যে ব্যাসার্ধের ফর্মুলা পাইছিলাম হচ্ছে আর নট a⁻1/3। তো আমি এখানে লিখতে পারি যে আর নট a⁻1/3। তো এটুকু লিখলাম এখান থেকে, তারপরে ক্যালকুলেট করলাম, করলে পাবো যে 3m কাটা চলে যায়, তাহলে আমরা পাচ্ছি 4 পাই আর নট কিউব। ঠিক আছে? তো এই যেটা হলো হচ্ছে আমার রো এর ফর্মুলা, যে আমার যদি বলা হয় নিউক্লিয়াসের ঘনত্বের কতটুকু হবে, সেই ঘনত্বের জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, ঠিক আছে? আর কিছু মনে হয় না বাকি আছে, বাকি সব কিছুই কভার করা হয়েছে। থ্যাংক ইউ।